তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল কিভাবে চীন তার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য আধুনিক প্রযুক্তির তুলিতে আগামীর জন্য বাঁচিয়ে রাখছে তা নিজ চোখে দেখা। অপেরা, মিউজিক্যাল এবং পারফর্মিং আর্টসের সেরা সৃষ্টিগুলো এবার শুধু থিয়েটারের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হল ও সাংস্কৃতিক কেন্দ্রে। তিনি তার শিল্পকর্মে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করতে স্কেচিং পদ্ধতি গ্রহণ করেছেন। সাংহাইয়ের উত্তরাঞ্চলের উপশহরীয় জেলা পাওশানে 1200 বর্গমিটার আয়তনের একটি নতুন ক্লাইম্বিং কমপ্লেক্স পেশাদার মানের সুবিধার কারণে ক্লাইম্বিংয়ে আগ্রহীদের নজর কেড়েছে। দক্ষিণ চীনের কোয়ান্তং প্রদেশের ফোশেন শহরে ড্রাগন বোট ম্যারাথন প্রতিযোগিতা হয়ে গেল। চলমান 2026 ফিফা বিশ্বকাপ উপভোগের নতুন মাধ্যম হিসেবে চীনে জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা হলে খেলা দেখা। হাজার বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর এক বৈচিত্র্যময় সংস্কৃতি, এর সঙ্গে মিলেমিশে গেছে আধুনিকতা। প্রযুক্তির উৎকর্ষতার কথা সে তো বলাই বাহুল্য, আর এত কিছুকে ধারণ করে আছে এক অপরূপ নৈসর্গ। প্রিয় দর্শক, বলছি চীনের কথা। দ্য গ্রেট ওয়াল শো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সাকিব সিকান্দার। জানব চীনের সংস্কৃতির নানা খবর। প্রকৃতির সবুজ আর রঙের তুলিতে সেজে উঠেছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশ। লেশান শহরের প্রায় 10 কিলোমিটার দীর্ঘ এক সড়কে গেলেই চক্ষু চড়ক গাছ। পুরো রাস্তায় যেন এক উন্মুক্ত শিল্প গ্যালারি। সড়কের পাশে ফুটে থাকা বাগান বিলাস ফুলের রক্তিম আভা আর দেয়ালে আঁকা নান্দনিক গ্রাফিতি, সব মিলিয়ে এক অদ্ভুত মায়াজাল তৈরি হয়েছে তাতু নদীর তীর ঘেঁষা এই পথে। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও চিত্রশিল্পীদের হাত ধরে তৈরি হওয়া এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। সম্প্রতি মধ্য ও পূর্ব ইউরোপ এবং লাতিন আমেরিকার 30 জনেরও বেশি আন্তর্জাতিক সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব পা রেখেছিলেন এই শহরে। তাদের সফরের মূল উদ্দেশ্য ছিল কিভাবে চীন তার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য আধুনিক প্রযুক্তির তুলিতে আগামীর জন্য বাঁচিয়ে রাখছে তা নিজ চোখে দেখা। সফরের শুরুতেই প্রতিনিধি দলটির গন্তব্য ছিল ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য তাচু রক কার্ভিংস। পাহাড়ের গায়ে খোদাই করা এই হাজার বছরের পুরনো ভাস্কর্যগুলোকে দর্শকদের সামনে জীবন্ত করতে চীন ব্যবহার করেছে এক অভিনব কৌশল। সরাসরি মূল ভাস্কর্য দেখার আগে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় একটি থিয়েটারে, যেখানে 360 ডিগ্রি ডোম ফিল্ম প্রযুক্তির মাধ্যমে ভাস্কর্যগুলোর ইতিহাস এবং সেগুলো সংরক্ষণে পর্দার আড়ালের জটিল কারিগরি কাজ ফুটিয়ে তোলা হয়। অবিকল ত্রিমাত্রিক সেই রূপ দেখেই মুহূর্তেই যেন এক সহস্রাব্দ প্রাচীন ইতিহাসে হারিয়ে যান দর্শকরা। এত পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের সাথে উচ্চমানের প্রযুক্তির এমন মেলবন্ধন সত্যিই আমাকে অভিভূত করেছে। ডোম ফিল্মে ভাস্কর্যগুলোর ডিটেইলস দেখে আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। ডিজিটাল পর্দার সেই মুগ্ধতা বাস্তবে রূপ নেয় যখন সাংবাদিকরা থিয়েটার থেকে বের হয়ে সরাসরি পাহাড়ের গায়ে খোদাই করা আসল প্রাচীন মূর্তিগুলোর মুখোমুখি হন। তখন তাদের বিস্ময় ও রোমাঞ্চ বেড়ে যায় কয়েক গুণ। প্রাচীন ইতিহাসের আঙিনা পেরিয়ে প্রতিনিধিদের পরবর্তী গন্তব্য ছিল ছংছুংয়ের ইয়ংছুয়ান জেলায় অবস্থিত পশ্চিম চীনের বৃহত্তম অল ইন ওয়ান ভার্চুয়াল ফিল্ম স্টুডিও। এখানে এসেও ইতিহাস যেন এক নিমিষেই রূপ নিল সুদূর ভবিষ্যৎ কল্পবিজ্ঞানে। এটি এমন এক স্টুডিও যেখানে কোনো কৃত্রিম সেটের প্রয়োজন হয় না। স্টুডিওটি বিশাল ও আধুনিক প্রযুক্তিতে ঠাসা, যা সিনেমার বিবর্তনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ছংছিং যেভাবে প্রযুক্তি ও ইতিহাসের সংমিশ্রণ ঘটিয়েছে তা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। সফরকারী সাংবাদিকদের ক্যামেরা ও কলমে ছংছিং আজ কেবল চীনের একটি শহর নয়, বরং দেশটির উচ্চমানের উন্নয়নের এক জীবন্ত জানালা। সাংস্কৃতিক ঐতিহ্যকে অবিকৃত রেখে তাকে আধুনিক রূপ দেয়া কিংবা চলচ্চিত্র শিল্পে চতুর্থ শিল্প বিপ্লবের ছোঁয়া লাগানো, সবখানেই ছংছিং দেখিয়ে দিচ্ছে কিভাবে স্মার্ট প্রযুক্তি একটি দেশের অর্থনীতিকে ভবিষ্যৎমুখী করে তুলতে পারে। প্রাচীনের গৌরব বুকে ধারণ করে ছংছিং আজ প্রযুক্তির মহাসড়কে এক অপ্রতিরোধ্য বিশ্বমঞ্চ। শুভ আনোয়ার, সিএমজি বাংলা।
অপেরা চলচ্চিত্র প্রদর্শনীর আবেদনটাই আলাদা। বেইজিংয়ে পারফর্মিং আর্টস বিষয়ে 10ম আন্তর্জাতিক আয়োজন ছিল অনবদ্য। প্রায় 6 মাস ধরে চলবে এবছরের প্রদর্শনী। 22টি বিশ্বমানের মঞ্চ প্রযোজনা উপভোগ করবেন দর্শক। এ আয়োজনের কিছুটা দেখতে চলে যাব স্ক্রিনে। মঞ্চের পর্দা উঠছে, অর্কেস্ট্রার সুর ভেসে আসছে, আর হাজার মাইল দূরের দর্শকরাও সেই আবেশে ডুবে যাচ্ছেন সিনেমা হলের আসনে বসেই। শিল্পের এই অনন্য অভিজ্ঞতাকেই আরও বিস্তৃত করতে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের 10ম আন্তর্জাতিক অপেরা চলচ্চিত্র প্রদর্শনী। এনসিপিএ এবং চায়না ফিল্ম গ্রুপ কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী প্রায় 6 মাস ধরে দর্শকদের সামনে তুলে ধরবে 22টি বিশ্বমানের মঞ্চ প্রযোজনা। অপেরা, মিউজিক্যাল এবং পারফর্মিং আর্টসের সেরা সৃষ্টিগুলো এবার শুধু থিয়েটারের 4 দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হল ও সাংস্কৃতিক কেন্দ্রে। উদ্বোধনী প্রদর্শনী ছিল রজার্স অ্যান্ড হ্যামারস্টাইনের 80তম বার্ষিকী কনসার্ট, যা লন্ডনের ঐতিহাসিক থিয়েটার রয়্যাল ড্রুরি লেনে ধারণ করা হয়েছে। দর্শকদের জন্য এটি ছিল সঙ্গীত নাট্যের স্বর্ণযুগে ফিরে যাওয়ার এক আবেগময় যাত্রা। চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াং চিয়াই তার ক্লাসরুমের পাঠ্যক্রমকে সিনেমার আঙ্গিকে দেখতে পেয়ে অভিভূত। মিউজিক্যাল থিয়েটারের একজন শিক্ষার্থী হিসেবে এই দৃশ্যগুলোর অনেকগুলোই এমন অংশ যা আমাদের শিক্ষকরা ক্লাসে বুঝিয়ে দিয়েছেন এবং কিছু অংশ আমরা গেয়েছি। এগুলোকে সিনেমাটিক আঙ্গিকে প্রদর্শন করার ফলে আমরা মিউজিকগুলোর অনন্য আকর্ষণকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি। এবারের আয়োজনে 14টি দেশের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের প্রযোজনা স্থান পেয়েছে। ধ্রুপদী ঐতিহ্য, আধুনিক প্রযুক্তি এবং সৃজনশীল উদ্ভাবনের এই মেলবন্ধন শিল্পপ্রেমীদের জন্য তৈরি করেছে এক বৈশ্বিক সাংস্কৃতিক সেতুবন্ধন। আরও একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে এবার। প্রথমবারের মতো এই প্রদর্শনী বিদেশেও সম্প্রসারিত হচ্ছে। কলম্বিয়া, ভিয়েতনাম ও মেক্সিকো সহ বিভিন্ন দেশে এনসিপি-এর মঞ্চ প্রযোজনা প্রদর্শিত হবে। এনসিপির সহসভাপতি মা রংকুও তুলে ধরেন এবারের প্রযোজনার বিশেষত্ব সম্পর্কে। এবছরের আয়োজনে অংশগ্রহণকারী দেশের সংখ্যা সর্বোচ্চ এবং এই আয়োজনের ইতিহাসে সবচেয়ে বড় চলচ্চিত্র সম্ভার রয়েছে। দেশব্যাপী সিনেমা হল ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চীনা শিল্পীদের দক্ষতা ও উপস্থাপনা তুলে ধরতে চাই। এই অপেরা চলচ্চিত্র প্রদর্শনী যেন বেইজিংয়ের মঞ্চ থেকে ছড়িয়ে পড়া শিল্পের আলোয় ভরিয়ে দেবে বিশ্বের বিস্তৃত দর্শক সমাজকে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রাচীন তিব্বতী থাংকা শিল্পকলার কথা কি জানেন? একজন অবশ্য এর জানান দিয়ে চলেছেন, নাম তার খঞ্চকে। এই শিল্পকলায় জড়িতদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে তিনি এতে স্কেচিং কৌশল প্রবর্তন করেছেন। তার বিশ্বাস, ঐতিহ্যকে এগিয়ে নেয়ার সেরা উপায় হল উদ্ভাবন। ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার শিল্পশৈলীর সংমিশ্রণ এবং চীন সরকারের পৃষ্ঠপোষকতা থাংকা চিত্রকলায় যেন নতুন জীবন দিয়েছে। স্ক্রিনে যাব। দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের একজন অভিজ্ঞ থাংকা শিল্পী খঞ্চকে। তিনি তার শিল্পকর্মে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যোগ করতে স্কেচিং পদ্ধতি গ্রহণ করেছেন। তার কাজগুলো এই কারণে আকর্ষণীয় যে এগুলোতে ঐতিহ্যবাহী চীনা চিত্রকলার কৌশল একীভূত করা হয়েছে, যা হাজার বছরের পুরনো তিব্বতী থাংকা চিত্রকলার চর্চাকে পুনরুজ্জীবিত করেছে। থাংকা চিত্রকলায় চিত্রিত বিষয়বস্তু বৈচিত্র্যময়। থাং রাজবংশের সময়কালে রাজকুমারী ওয়েনচেংয়ের শিচাং অঞ্চলে মহাকাব্যিক যাত্রার পুনর্নির্মাণ থেকে শুরু করে তিব্বতী চিকিৎসা সংক্রান্ত চিত্রের মতো আরও জটিল চিত্রায়ন এর অন্তর্ভুক্ত। খঞ্চকে ব্যাখ্যা করেছেন কিভাবে স্কেচিং কৌশল গ্রহণ করা ঐতিহ্যবাহী থাংকা চর্চায় একটি নতুন মাত্রা যোগ করতে সাহায্য করেছে। পশু বা মানুষের আকৃতি আঁকার ক্ষেত্রে থাংকা ঐতিহ্যে প্রচলিত চীনা চিত্রকলার মতো স্কেচ করার পদ্ধতি ছিল না। আমরা এই কৌশলটি গ্রহণ করেছি, যার ফলে এই পশু ও আকৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে।
চীন সরকার অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার সংরক্ষণের জন্য বার্ষিক তহবিল বরাদ্দ করায় 2012 সালে প্রতিষ্ঠার পর থেকে শিচাং থাঙ্কা একাডেমিতে আগ্রহীদের বিনামূল্যে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে, যা নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে এই ঐতিহ্যিক শিল্পের প্রতি আগ্রহ তৈরি করেছে। একাডেমিতে কর্মরত খঞ্চুকে জানালেন একাডেমির সুযোগ সুবিধার কথা। আমাদের একাডেমিতে কোনো ফি দিতে হয় না, বরং আমরা 3 পদের খাবার ও 1 ধরনের স্যুপ সহ দুপুরের খাবার বিনামূল্যে পরিবেশন করি, সাথে থাকে বাটার টি আর সুইট টি। অন্যান্য ঐতিহ্যবাহী চীনা শিল্পের কৌশলগুলোকে নিজের শিল্পের সাথে একীভূত করে খঞ্চুকে একটি অনন্য সাংস্কৃতিক সংমিশ্রণ ঘটিয়েছেন। আর রাষ্ট্রীয় সহায়তার কল্যাণে শিচাং থাঙ্কা একাডেমি একটি স্থায়ী এবং ক্রমবিকাশমান শিল্পের গৌরব তুলে ধরছে চীন সহ সমগ্র বিশ্বের কাছে। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। সবাই পাহাড় বেয়ে ওঠার জন্য ভিড় করছেন। তারা কেউ এ কাজে পেশাদার নন, কিন্তু নেশা তাদের মাথায় চেপে বসেছে। ঘটনা সাংহাইয়ের একটি শরীরচর্চা কেন্দ্রে রয়েছে এক রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা। সব ধরনের শ্রেণী পেশার মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই রোমাঞ্চকর খেলা। একসময় চীনে শুধুমাত্র নিবেদিত প্রাণ অনুরাগীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল রক ক্লাইম্বিং, আর এই পাহাড় বেয়ে ওঠার নেশা এখন সাংহাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। সাংহাইয়ের উত্তরাঞ্চলের উপশহরীয় জেলা পাওশানে 1200 বর্গমিটার আয়তনের একটি নতুন ক্লাইম্বিং কমপ্লেক্স পেশাদার মানের সুবিধার কারণে ক্লাইম্বিংয়ে আগ্রহীদের নজর কেড়েছে। ক্লাইম্বিং কমপ্লেক্সটিতে 1500 বর্গমিটার আরোহণযোগ্য পৃষ্ঠ রয়েছে। তবে এটি শুধু ক্লাইম্বিং সুবিধাই নয়, জীবনযাপন ও সুস্থতা সংক্রান্ত নানা সুবিধাও একযোগে প্রদান করছে। আমাদের এখানে 18 মিটার উচ্চতার ক্লাইম্বিং ওয়াল রয়েছে, যা বেশ বিরল। বর্তমানে আমাদের লিড ক্লাইম্বিং এলাকা এবং বোল্ডারিং এলাকা রয়েছে। উপরের তলায় বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। পেছনের অংশে শৌচাগার, যোগ ব্যায়াম ও স্ট্রেচিং এলাকা এবং একটি খুচরা বিক্রয় কেন্দ্র রয়েছে। পাহাড়ের দেয়াল বেয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণেরও কোনো অভাব নেই। 2016 সালে রক ক্লাইম্বিং আনুষ্ঠানিকভাবে অলিম্পিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি পায়, যা ব্যাপকভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে। এর ফলে খেলাটি সাধারণ মানুষের নজরে আসে। আরও বেশি মানুষ রক ক্লাইম্বিংকে একটি ক্রীড়া হিসেবে গুরুত্ব দিতে শুরু করে। পরে অনেকেই এটি চেষ্টা করে এবং নিয়মিতভাবে চর্চাও করতে থাকে। সাংহাই পর্বতারোহণ ও বহিরাঙ্গন ক্রীড়া সমিতির তথ্য অনুযায়ী 2026 সালের মে মাস পর্যন্ত সাংহাইয়ে ক্লাইম্বিং জিমের সংখ্যা 121টিতে পৌঁছেছে, যা 2024 সালের 107টি থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। আমাদের অধিকাংশ দর্শনার্থী আসেন সপ্তাহান্তে, সরকারি ছুটির দিনে এবং গ্রীষ্ম ও শীতকালীন অবকাশের সময়। এর মধ্যে গ্রীষ্মকালীন ছুটিতে সাধারণ শীতকালীন ছুটির তুলনায় বেশি মানুষ আসে। এসব জিমের মধ্যে প্রায় 1 ডজন পেশাদার ও সমন্বিত ক্লাইম্বিং কেন্দ্র রয়েছে, যেখানে বোল্ডারিং, লিড ক্লাইম্বিং এবং স্পিড ক্লাইম্বিং এর সুবিধা একসঙ্গে পাওয়া যায়। এই বিস্তৃত সুবিধাগুলোই খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রতিযোগিতা শুরুর ভেপু বেজে উঠল। নিজ নিজ নৌকার দিকে ছুটলেন প্রতিযোগীরা। শারীরিক ও মানসিক শক্তির সঙ্গে প্রশিক্ষণে গড়ে তোলা দক্ষতা এই লড়াইয়ে জেতার অস্ত্র। বিদ্যুৎ বেগে চলছে বৈঠা নৌকায় ঝড়ের গতি। চীনে উদযাপিত হলো ড্রাগন বোট প্রতিযোগিতা। তবে এই উৎসব চীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে চীনা সংস্কৃতি ঐতিহ্যের প্রদর্শন দেখার মতো বটে। দক্ষিণ চীনের কোয়ান্তং প্রদেশের ফোশান শহরে ড্রাগন বোট ম্যারাথন প্রতিযোগিতা হয়ে গেল। এতে পার্ল রিভার ডেল্টা অঞ্চলে 100টিরও বেশি দল 22 কিলোমিটার দীর্ঘ কঠিন জলপথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। শুরুর সংকেত বাজতেই
111টি দলের সদস্যরা দৌড়ে নৌকায় চড়ে বৈঠা চালানোই মন দেন। নদী পার হয়ে একটি জলধারে প্রবেশ করেন তারা, যার মধ্য দিয়ে এ বছরের গ্রেটার বে এরিয়ার সবচেয়ে বড় 5 সদস্যের ড্রাগন বোট প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগীরা চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতার কঠিন ধাপগুলো অতিক্রম করেন। জলধারে প্রবেশের পর প্রতিযোগীদের দলগত সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন আকারে প্রায় 20টি টানা বাঁক অতিক্রম করতে হয়। এ সময় নৌকার দিকে নিয়ন্ত্রণ এবং সবচেয়ে উপযুক্ত কোণ থেকে বাঁকে প্রবেশ করাই জরুরি বিষয় ছিল, যাতে দ্রুত বাঁক পেরিয়ে যাওয়া যায়। এই আয়োজন উপভোগ করতে পর্যটকরাও ছুটে এসেছিলেন, বললেন তাদের ভালো লাগার কথা। 20 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ড্রাগন বোট প্রতিযোগিতার কথা আমি এই প্রথম শুনলাম। তাই আমি ও আমার বন্ধু খুব ভোরে ম্যাকাও থেকে এখানে এসেছি। সবার সঙ্গে এই প্রাণবন্ত ও উচ্ছ্বসিত পরিবেশ উপভোগ করতে চাই। শেষ পর্যন্ত একটি দল 1 ঘন্টা 21 মিনিট 58 সেকেন্ড সময় নিয়ে ওপেন গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। চীনা সংস্কৃতির নৌকা বাইকের ঝলক উপভোগ করলেন লুক্সেমবার্গের বাসিন্দারাও। রেমিক কমিউনের মধ্য দিয়ে প্রবাহিত মোসেলে নদী দিয়ে যখন ড্রাগন বোট ছুটল, উৎসব মুখর পরিবেশ উপভোগ্য হয়ে ওঠে। অসংখ্য দল ও দর্শনার্থী অংশগ্রহণ করে এতে। চতুর্থ লুক্সেমবার্গ আন্তর্জাতিক ড্রাগন বোট উৎসবে বিভিন্ন দেশের 17টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে লুক্সেমবার্গ এবং প্রতিবেশী দেশগুলো থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত হন। নৌকাবাইচের পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য আরও নানা চীনা সাংস্কৃতিক উপাদানও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা এবং বর্ণাঢ্য ড্রাগন ও সিংহের নাচ, যা দর্শকদের মুগ্ধ করে। অবশ্যই আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু অর্থনৈতিক সম্পর্কের বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন বোট উৎসব সেই বিষয়টিকে তুলে ধরার একটি চমৎকার উপলক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যরাও উৎসবের প্রাণবন্ত পরিবেশের কথা উল্লেখ করেন এবং বলেন, ড্রাগন বোট প্রতিযোগিতা মূলত দলগত চেতনার প্রতীক। অন্যদিকে তৃতীয় চীন সার্বিয়া তুয়ানউ আন্তর্জাতিক ড্রাগন বোট উৎসবে সামিল হয় সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, যা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করে তোলে। 2 দিনব্যাপী এই আয়োজনে চীন, সার্বিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিত্বকারী 16টি দলের 300 জনেরও বেশি বৈঠা চালক অংশ নেন। শহুরে হ্রদ আদা সিগান লিজার্ড জলে অনুষ্ঠিত এই উৎসবে 200 মিটার এবং 500 মিটার ড্রাগন বোট প্রতিযোগিতা আয়োজন করা হয়। সার্বিয়ান ড্রাগন বোট ফেডারেশন এবং বেলগ্রেদে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এবারের উৎসব এ পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এই আয়োজন চীন ও সার্বিয়ার অটুট বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। দেশপ্রেম ও ঐক্যের যে চেতনা এই উৎসব বহন করে, তা দুই দেশের সম্পর্কের বিকাশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। নৌকাবাইচের পাশাপাশি অনুষ্ঠানে পূর্ব চীনের শান্তং প্রদেশের শিল্পীদের বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনীও ছিল। দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র শেনচেনে কোয়ানলান নদীতে আলোড়ন তোলে নৌকাগুলো। প্রতিযোগী হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক দলগুলো অংশ নিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বজ্রধ্বনির মতো ঢাকের তালে এবং দর্শকদের উচ্ছ্বসিত করতালি গর্জনের মতো শোনায়। চীনের ও বিদেশের 44টি ড্রাগন বোট দলের 824 জন বৈঠা চালক পানিতে নেমে দক্ষিণ চীনের এই শহরের সবচেয়ে প্রতীক্ষিত বার্ষিক প্রতিযোগিতাগুলোর একটিতে অংশ নেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল চীনের মূল ভূখণ্ড, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও এবং রাশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের দল। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। এবার এক উন্মাদনার গল্প। চলছে ফুটবলের মহোৎসব। বিশ্বজুড়ে এই উন্মাদনার আঁচ লেগেছে এশিয়ার পরাশক্তি চীনেও। তবে এবার কেবল ঘরে বসে বা স্টেডিয়ামে গিয়ে নয়, দেশটিতে খেলা দেখার নতুন এক ট্রেন্ড তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে।
আর তা হলো সিনেমা হলে ফুটবল। বড় পর্দা, আধুনিক শব্দ ব্যবস্থা আর শত শত ফুটবল প্রেমীর সম্মিলিত উল্লাসে সিনেমা হলগুলো যেন রূপ নিয়েছে এক একটি ছোট স্টেডিয়ামে। বেইজিং ও সাংহাইয়ের সিনেমা হলগুলোর এই আয়োজনে আমরাও সামিল হয়ে আসি। চলমান 2026 ফিফা বিশ্বকাপ উপভোগের নতুন মাধ্যম হিসেবে চীনে জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা হলে খেলা দেখা। বড় পর্দা, উন্নত শব্দ ব্যবস্থা এবং শত শত ফুটবল প্রেমীদের সম্মিলিত উচ্ছ্বাস বিশ্বকাপের ম্যাচগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। সম্প্রতি মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের পর্দা ওঠে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে 48টি দল এবং অনুষ্ঠিত হবে মোট 104টি ম্যাচ। চীনের সাংহাইয়ের একটি সিনেমা হলে বিশাল পর্দা, সারাউন্ড সাউন্ড ও আরামদায়ক আসনের মাধ্যমে দর্শকদের জন্য তৈরি করা হয়েছে স্টেডিয়ামের মতো পরিবেশ। দেশের কোনো সিনেমা হলে প্রথমবারের মতো ম্যাচ দেখলাম। ঘরে বসে দেখার সঙ্গে এর কোনো তুলনাই হয় না। বড় পর্দা এবং অন্য দর্শকদের সঙ্গে একসঙ্গে খেলা দেখার পরিবেশ সত্যিই দারুণ। রাজধানী বেইজিংয়ের বিভিন্ন সিনেমা হলেও দেখা গেছে ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতি। ম্যাচ শুরুর আগে সমর্থকরা নিজেদের প্রিয় দলের পক্ষে ভোট দিয়েছেন জনপ্রিয়তা বোর্ডে। আর ভেতরে 4K রেজুলেশনের বিশাল পর্দা ও 120 ফ্রেম প্রযুক্তি দর্শকদের যেন সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুভূতি দিয়েছে। সপ্তাহান্তে সবাই মিলে অফলাইনে খেলা দেখার সুযোগটা বিশেষ অভিজ্ঞতা। গোল হওয়ার মুহূর্তে একসঙ্গে উল্লাস করা সত্যিই দারুণ। এটি মানসিক চাপ কমানোর ভালো উপায়। চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র সংস্থা এবং হুয়াসিয়া চলচ্চিত্র বর্তমানে দেশ জুড়ে 1200টিরও বেশি সিনেমা হলে বিশ্বকাপ ম্যাচের সরাসরি সম্প্রচারে প্রযুক্তি ও পরিচালনাগত সহায়তা দিচ্ছে। বেইজিং, সাংহাই ও কোয়াংচৌ সহ 150টিরও বেশি শহরে এসব আয়োজন চলছে। টুর্নামেন্ট চলাকালে এসব সিনেমা হলে 60টিরও বেশি ম্যাচ প্রদর্শন করা হবে, যা দেশের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে বিশ্বকাপের আবহ পৌঁছে দিবে। 11 জুন থেকে শুরু হওয়া ফুটবলের এই বৈশ্বিক আসর চলবে আগামী 19 জুলাই পর্যন্ত। আফরিন মিম, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন। ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে। পরবর্তী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।